আমাদের দ্বিতীয় ভিডিও আর রাসায়নিক বন্ধনের হাইড্রোজেন বন্ধনের টপিকের ওপরে। দেখো, হাইড্রোজেন বন্ধন একটা যৌগের ক্ষেত্রে তখনই সম্ভব যদি যৌগের মধ্যে হাইড্রোজেন পরমাণু ফন, এই কথাটা বারবার মনে রাখবে, ফন FON মানে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটের মধ্যে কোনো একটার সাথে হাইড্রোজেন বন্ধন যদি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাহলে সেইখানে হাইড্রোজেন বন্ধন হওয়া সম্ভব। আগে তো শর্তটা মনে রাখো যে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এদের সাথে, এরা তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল, এদের সাথে হাইড্রোজেন পরমাণু যদি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাহলে হাইড্রোজেন বন্ধন করা সম্ভব। এবারে হাইড্রোজেন বন্ধনটা হয় কিরকম ভাবে, আমি ধরে নিই HF নিচ্ছি, তড়িৎ ঋণাত্মকতা অনুসারে Fa মাইনাস হবে, H প্লাস হবে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের বেশি, তাই ও ইলেকট্রনকে টেনে নিয়ে নিজে নেগেটিভ হবে, এ ছেড়ে দিয়ে পজিটিভ হবে। সাপোজ এরকম ভাবে দুটো HF যদি আসে তাহলে এখানে নেগেটিভ পজিটিভ এটারও তৈরি হবে। এবারে দেখো, এই যে হাইড্রোজেন পরমাণুটা দুটো ফ্লোরিনের মধ্যে রয়েছে, তো তাহলে দুটো ফ্লোরিনের মধ্যে রয়েছে, তার মানে এই হাইড্রোজেন পরমাণুটা তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল ফ্লোরিন দ্বারা যুক্ত আছে, ফ্লোরিনের সাথে এদিকে সমযোজী বন্ধন করেছে, আর এইদিকে প্লাস মাইনাসের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল তৈরি হচ্ছে যেটা হাইড্রোজেন পরমাণুর মাধ্যমে, তাই আমরা এটাকে বলবো হাইড্রোজেন বন্ধন। আবার এরকম ভাবেও সম্ভব যদি জল থাকে, ধরো জল আছে, আমি জলের এরকম ভাবে স্ট্রাকচারটা, এটা অ্যাকচুয়াল স্ট্রাকচার নয়, তাও আমি স্ট্রাকচারটা এরকম ভাবে আঁকছি তোমাদের বোঝানোর জন্য। দেখো এখানেও এই যে এই OH বন্ধনটা আছে, এটা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে এবং এটা প্লাস মাইনাস আধান আছে, আর এর পাশেরটা যে অক্সিজেনটা আছে সেটা নেগেটিভ আধান আছে। তাহলে এইখানে হাইড্রোজেন পরমাণুটা এটা দুর্বল আকর্ষণ বল দিয়ে যুক্ত আছে, তড়িৎ আকর্ষণ বল দিয়ে। এই যে তড়িৎ আকর্ষণ বলটা হাইড্রোজেন থ্রু দিয়ে হচ্ছে এবং এটা অবশ্যই অক্সিজেনের সাথে যুক্ত আছে, তাই জন্য আমরা এটাকেও বলবো হাইড্রোজেন বন্ধন। আবার এরকমও হতে পারে, একটা ক্ষেত্রে ধরো HF আছে, আবার একটা ক্ষেত্রে ধরো H2O আছে, তাহলে এখানে প্লাস মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে হাইড্রোজেনটা এখানে কার সাথে যুক্ত আছে, অক্সিজেনের সাথে, এবং সে এখানে দুর্বল তড়িৎ আকর্ষণ বলটা করছে ফ্লোরিনের সাথে, তাই জন্য এখানেও হাইড্রোজেন বন্ধন হওয়া সম্ভব। তার মানে কোনো একটার সাথে সমযোজী বন্ধনে থাকতে হবে এবং কোনো একটার সাথে তড়িৎ আকর্ষণ বল দিয়ে যুক্ত হবে, এটাই হচ্ছে মানে এইগুলোর মধ্যে, এই তিনটের মধ্যেই সেটা হতে হবে, তবেই আমরা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবো। তাহলে বুঝতে পারলে যে হাইড্রোজেন বন্ধন কোন কোন ক্ষেত্রে তৈরি হয়। এবারে হাইড্রোজেন বন্ধন কত রকমের হয়, আমাদের দু রকমের হাইড্রোজেন বন্ধনের কথা বলা আছে, একটা আন্তরাণবিক, একটা অন্তঃআণবিক। আন্তরাণবিক কথাটার মানে হচ্ছে যেখানে আলাদা আলাদা অণু, সাপোজ HF আর একটা HF, দুটো HF আলাদা ভিন্ন অণু পুরোপুরি, এদের মধ্যে কোনো আগে থেকে বন্ধন নেই, এটা একটা অণু, এটা একটা অণু, কিন্তু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এরা যুক্ত হয়েছে, এই জন্য এটাকে বলা হবে আন্তরাণবিক। আন্তরাণবিক মানে ইন্টারমলিকুলার, বলা হবে ইন্টারমলিকুলার। আর যদি এরকম হয়, ধরো বেনজিন রিং একটা নিয়েছি আর তার সাথে সাপোজ এরকম একটা OH নিয়েছি আর COOH নিয়েছি, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস তড়িৎ ঋণাত্মকতা অনুসারে। এবার এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা দুর্বল তড়িৎ আকর্ষণ বল হচ্ছে, তাহলে এইখানে যে হাইড্রোজেন পরমাণুটা আছে এটা কিন্তু দুটো অক্সিজেনের মধ্যে যুক্ত অবস্থায় আছে এবং একটার সাথে সমযোজী বন্ধন, একটা তড়িৎ আকর্ষণ বল দিয়ে যুক্ত, তাহলে এটা একটা হাইড্রোজেন বন্ধন। কিন্তু এটার বিশেষত্বটা হচ্ছে যে এই হাইড্রোজেন বন্ধনটা হওয়ার আগে এই দুটো গ্রুপ, মানে এখানে OH আর COOH, এই দুটো গ্রুপ এরা আগে থেকে একটা বন্ধন দিয়ে নিজেদের মধ্যে যুক্ত ছিল, বেনজিনের থ্রু দিয়ে যুক্ত ছিল, তাহলে আগে থেকে যুক্ত আছে আবার নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করছে, এটাকে বলা হয় অন্তঃআণবিক বা ইন্ট্রামলিকুলার। একটা হচ্ছে ইন্ট্রা, একটা ইন্টার, এটাকে বলে
তা এইরকম ভাবে দু ধরনের হাইড্রোজেন বন্ধন গঠন হয়। এবারে আরো দু একটা এক্সাম্পল দেখা যাক যে এই আন্তরাণবিক এবং অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের প্রভাবটা কি। ধরো আমরা H2O আর H2S এর একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা বলো তো, অক্সিজেন সালফার এরা কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ 16 অক্সিজেন সালফার। গ্রুপ 16 এর ওপর থেকে নিচের দিকে গেলে ভর বাড়ছে, তার মানে স্বাভাবিকভাবে এগুলো ভারী। আর আমরা স্বাভাবিক দৃষ্টিতে কি বলা হয়, ভারী যত হবে, যত ভর বাড়বে তত গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিনের দিকে যাবে। তার মানে আমাদের স্বাভাবিক বুদ্ধি এটাই বলে যে এ হালকা তাহলে এ গ্যাস, এ ভারী তাহলে এ কঠিন বা তরল হবে। কিন্তু দেখো পুরো ঘটনাটাই উল্টো। H2S হচ্ছে তরল, মানে সরি H2O হচ্ছে তরল, H2S হচ্ছে গ্যাস। তাহলে ভারী জিনিস হয়ে গেল গ্যাস আর হালকা জিনিস হয়ে গেল তরল, কি করে সম্ভব? এটার জন্য হাইড্রোজেন বন্ধন দায়ী। কারণ জলেতে কি আছে, ও এর সাথে H যুক্ত আছে, তো তাহলে ও এর সাথে H যদি যুক্ত থাকে তাহলে এটা অবশ্যই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। দেখো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হলে একাধিক অণু একসাথে যুক্ত হবে। একাধিক অণু একসাথে যুক্ত হলে কি হবে, একাধিক অণু যদি একসাথে যুক্ত হতে থাকে, একটা অণু হালকা কিন্তু অনেক অণু যদি একসাথে যুক্ত হয়ে যায় তাহলে তার ভরটা বেড়ে যাবে। তো কিন্তু H2S এ সালফারের সাথে হাইড্রোজেন যুক্ত থাকার জন্য এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নেই, ফলে অণুটা একা রয়ে গেছে। তাহলে একা রয়ে গেলে তুলনামূলকভাবে এর থেকে হালকা হয়ে গেছে, তাই ওটা গ্যাস হয়ে গেছে। তার মানে হাইড্রোজেন বন্ধনের প্রভাবে যে ঘটনাটা ঘটছে, অনেক অণু একসাথে যুক্ত, এটাকে অ্যাসোসিয়েশন বলে, এবং এই অ্যাসোসিয়েশনের ফলে তার অবস্থাটাই বদলে গেছে। এছাড়াও কি হচ্ছে, গ্যাস বলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এ তরল বলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। এরকম তাই জন্য হাইড্রোজেন বন্ধনের জন্য কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক সময় ডিপেন্ড করে। এরকমই একটা এক্সাম্পল বলি। ধরো OH আর COOH আছে বেঞ্জিনের সাথে যুক্ত এবং তারা পাশাপাশি আছে। যদি পাশাপাশি থাকে তাহলে এটাকে আমরা কি পজিশন বলবো? ধরো এটা 1 নম্বর পজিশন, এটা তার সাপেক্ষে 2 নম্বর। আমি যে কোনো মানে 1 নম্বর কিন্তু আমাকে যে মাথার উপরে শুরু করতে হবে তা নয়, ওটা রুলস আছে কোথা থেকে শুরু হয়, তবে যে কোনো জায়গা থেকে স্টার্ট হতে পারে। তবে আমি এখন তোমাদের এটা বলছি, এটা ধরে নাও আপাতত, কারণ এটা সেকেন্ড সেমিস্টারে ডিটেলসে শিখবে। COOHটা 1 নম্বর, তার সাপেক্ষে এটা 2 নম্বর। তাহলে 2 নম্বরে থাকা মানে অর্থ, তাহলে অর্থ পজিশনে OH গ্রুপটা আছে। তাহলে এই OH গ্রুপটা থাকার জন্য কি হবে, এই COOH আর OH এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন হবে। কিন্তু এটা যদি এরকম পজিশনে থাকে, OH COOH, তাহলে এই বিষয়টা কি হচ্ছে, COOH আর OH এর মধ্যে COOH আর OH এর মধ্যে দেখো একটা হাইড্রোজেন বন্ধন আছে। কিন্তু এটা একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, কিন্তু এটা দুটো আলাদা অণুর মধ্যে, এটা একটা অণু, এটা একটা অণু। তাহলে এইখানে আর এটা একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন, তাহলে একই অণুর মধ্যে বললে কি হবে, এটা অন্ত ইন্ট্রা হয়ে যাবে, ইন্ট্রা। আর এটা হচ্ছে আলাদা অণুর মধ্যে, তাই এটা ইন্টার। এবারে এটা যদি ইন্ট্রা হয় একই অণুর মধ্যে, তাহলে এর তো আর ভর বাড়লো না, তাহলে স্ফুটনাঙ্ক কম। কিন্তু এর কি হলো, অনেক কটা অণু একসাথে যুক্ত হয়ে গেল, তাহলে ভর বেড়ে গেল, তার জন্য স্ফুটনাঙ্ক বেড়ে গেল। তার মানে প্যারা পজিশনে যাওয়ার জন্য একাধিক অণু একসাথে যুক্ত হয়ে গেছে এবং তার জন্য স্ফুটনাঙ্ক বেড়ে গেছে। কিন্তু এর একটাই অণু রয়ে গেছে আলাদা আলাদাভাবে, তাই এর স্ফুটনাঙ্ক ভর কমে গেছে, স্ফুটনাঙ্ক কমে গেছে। আরো একটা উদাহরণ বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, এটা খুবই দেয়। KHF2 এর অস্তিত্ব আছে কিন্তু KHCl2 এর অস্তিত্ব নেই। তার কারণ কি, ধরো আমি KHF2 তৈরি হয় কিভাবে দেখাচ্ছি। KF আর HF যুক্ত হয়, KF হচ্ছে আয়নীয় যৌগ, ভাঙলে কি হবে K+ আর F-।
আর HF একটা সমযোজী যৌগ। এবারে এটার সমযোজী যৌগ হওয়ার জন্য এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য প্লাস মাইনাস হচ্ছে, আর এখানে ফ্লোরিন থাকার জন্য খুব সহজেই হাইড্রোজেন বন্ধন করতে পারছে। তাহলে এখানে কি হচ্ছে, K প্লাস আর HF2 এই দুটো মিলে KHF2 গঠন করছে। তাহলে KHF2। কিন্তু Cl এর ক্ষেত্রে খেয়াল করো, এটা KF KCl আর HCl হতে পারে, কিন্তু Cl মাইনাস আর এদিকে HCl এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন হবে না, কারণ হাইড্রোজেন বন্ধন হতে গেলে হাইড্রোজেনকে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের সাথে যুক্ত হতে হবে, ক্লোরিনের সাথে যুক্ত হলে হাইড্রোজেন বন্ধন হতে পারে না। তাহলে এখানে যদি হাইড্রোজেন বন্ধন না হয় HCl আয়নটাই তৈরি হবে না, তাই HCl2 এর কোনো অস্তিত্ব নেই। তাই এইগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধনের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। এছাড়াও আরো অনেক এক্সাম্পল আছে, সেগুলো বইতে দেখানো আছে, বন্ধুদের থেকে দেখাবে এবং সেগুলো পড়বে। পড়ে যদি কোনো ডাউট হয় সেটা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে।